হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উত্তরণ। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এলাম এবং আজকে আমরা আবার হিস্ট্রি পড়ব। তা চলো, হিস্ট্রি পড়ার আগে আমরা ক্লাস শুরুর আগে বলে দিই যে আমাদের যে ক্লাস তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের ক্লাস রুটিন। এখানে প্রতিদিন অর্থাৎ মন্ডে থেকে স্যাটারডে অর্থাৎ সোম থেকে শনিবার প্রতিদিন ক্লাস হচ্ছেন। ম্যাথ রিজনিং করাচ্ছেন পলাশ স্যার, ইংলিশ করাচ্ছেন সুমন স্যার, সায়েন্স করাচ্ছেন ফিরোজ স্যার এবং জেনারেল নলেজ আমি তোমাদের শোভন স্যার করাচ্ছি। তা তোমরা যদি চাও যে প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেতে, তাহলে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ 8910565865, এই নম্বর জাস্ট একটা হাই লেখো, এই নম্বরটা সেভ করো, করে জাস্ট একটা হাই লেখো, তাহলে অটোমেটিকলি তোমার কাছে না বক্স আকারে গ্রুপ লিঙ্ক চলে যাবে। এখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। কেমন? চলো। তা আজকে আমরা পড়বো তোমার বৈদিক কি সভ্যতা, বুঝতে পেরেছো? তাই বৈদিক সভ্যতার স্রষ্টা হলো আর্যরা, বুঝতে পেরেছো? বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? আর্যরা। এই আর্য কথাটা হলো একটি ভাষাগত শব্দ, মানে ধারণা, মানে কি যারা ধরো তোমার সৎ বংশজাত, আর্য মানতে কি বোঝায় তোমার অভিজাত শ্রেণী বা সৎ বংশজাত এরকম কিছু। তা এই বৈদিক সভ্যতা বা বৈদিক যুগকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি তোমার? এক হলো আদি বৈদিক যুগ, আদি বৈদিক যুগ, আর একটা হলো কি তোমার পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, বুঝলে? আদি বৈদিক যুগ আর একটা হলো পরবর্তী বৈদিক। আদি বৈদিক যুগের সময়কাল কত? 1500 BC থেকে তোমার কত 1000 BC অবধি আদি বৈদিক যুগ। আর পরবর্তী বৈদিক যুগ কখন? 1000 BC থেকে তোমার হচ্ছে 600 বা 500 BC অবধি, বুঝতে পেরেছো? অর্থাৎ গৌতম বুদ্ধ বা মহাবীরের তোমার হচ্ছে মানে জন্মের বা আগমনের আগে অবধি তোমার পরবর্তী বৈদিক যুগ ধরা হয়। তা বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ, এই খ্রিস্টপূর্বাব্দ মানে কি? যীশু খ্রিস্টের জন্মের আগে। ধরো অনেকে খ্রিস্টপূর্বাব্দের হিসাব বোঝে না বা বুঝতে পারে না বা জানেনি, তাদের কোনো দোষ না, আমি বলে দিচ্ছি। দেখো, এখন যদি তোমাকে বলা হয় যীশু খ্রিস্টের জন্ম কতদিন বয়স যীশু খ্রিস্টের, তুমি কি বলবে? 2024 বছর, তোমার হচ্ছে 15 দিন, 2024 বছর 15 দিন, বুঝতে পেরেছো? অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে একটা সাল গণনা করা হয় আর ওনার জন্মের আগে একটা সাল গণনা করা হয়। তা এই যে যীশু খ্রিস্টের জন্মের আগে যে সাল, ধরো তুমি আর আমি আমরা ধরো টাইম মেশিনই করে আমরা চলে গেলাম সেই যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টা। তা কি করলাম আমরা? যদি এখন 2024 হতো, তাহলে 2024-এর পরে কি? আমরা 25 আসবে জানি, এর আগে 23 ছিল, 24 এসছে, কিন্তু আমরা ধরো তোমার হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে চলে গেলাম, তাহলে কি করব? কি হবে? 2024-এর পর আসতো 2023, তারপরে আসতো 22, অর্থাৎ 2024-এ কি হয়, মানে তোমার খ্রিস্টপূর্বাব্দের হিসাব পেছনের দিকে আসে আর খ্রিস্টাব্দের হিসাব সামনের দিকে যায়। বুঝতে পেরেছো আশা করি সবাই? তো চলো আমরা একটু কোশ্চেনটা দেখি, কোশ্চেনের সাথে সাথে আমরা আবার বেসিক পড়ব। দেখো, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। বলো, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ আর হলো ঋগ্বেদ। উত্তর হবে তোমার ঋগ্বেদ। দেখো, আমি তোমাদের প্রথমে যে ভাগটা দেখিয়েছিলাম না, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। তা এই বৈদিক যুগে গড়ে উঠেছিল তোমার বৈদিক সাহিত্য, বুঝলে? বৈদিক যুগে গড়ে উঠেছিল তোমার বৈদিক সাহিত্য। তা তুমি যদি বলো স্যার বৈদিক সাহিত্য মানে কি শুধু বেদ? না ভাই, বৈদিক সাহিত্য মানে শুধু বেদ না। বেদ হলো বৈদিক সাহিত্য মূলত 4 প্রকার। বৈদিক সাহিত্য হলো তোমার কি 4 প্রকার? কি কি তোমার একটু দেখে নি চলো। সংহিতা, ব্রাহ্মণ, ব্রাহ্মণা, আরণ্যক, আরণ্যক আর হলো তোমার কি উপনিষদ, উপনিষদ, বুঝলে? এই 4টি হলো বৈদিক সাহিত্যের অন্তর্গত। এই যে সংহিতা, এই সংহিতার অন্তর্গত হলো এই 4টি বেদ, বুঝলে? ঋক, সাম, যজু আর হলো কি তোমার অথর্ব, বুঝলে? এই 4টি হলো তোমার এই সংহিতার অন্তর্গত। তাই এই সংহিতা কিসে রচিত? তোমার পদ্যে। সংহিতা রচিত পদ্যে, অর্থাৎ তোমার হচ্ছে আমরা যে কবিতা পড়ি না ওই টাইপের। আর ব্রাহ্মণা কি? দেখো, আমরা ছোটবেলায় অনেকে মানে বই দেখে পড়তাম, যারা ধরো একটু ইংলিশে কাঁচা ছিলাম, ইংলিশ ভালো পড়তে পারতাম না, তখন আমরা কি পড়তাম? ধরো এখানে হোয়াটসঅ্যাপ লেখা আছে, বা ধরো
আমরা ধরো তো কোনো একটা ইংলিশ ওয়ার্ড, ধরো কি বলো তোমার স্কুল বা কনস্টেবল, ধরো ছোটোবেলায় এটা পড়তে পারো, তাহলে দেখবে না বাংলা উচ্চারণ করে লেখা থাকো ক দন্তস্বয়টের বল কনস্টেবল, বুঝলে, এই কনস্টেবল লেখা থাকতো। তাহলে আমরা কি ইংলিশ বানানটাকে আমরা কি করতাম তোমার বাংলা এইভাবে পড়তাম। বা ধরো তুমি বাংলা সহায়িকা কিনে নিয়ে এসছো, বাংলা সহায়িকায় ধরো কবিতা আছে, কবিতা তো বাংলা বইতে আছে, কিন্তু সেই কবিতার সারবস্তু, কবিতায় কবি কী বলছেন, কবিতার বিষয়বস্তু কি, ওই নোটে সুন্দর করে লেখা থাকতো। আমরা যারা কবিতা পড়ে বুঝতাম না, ওইটা পড়ে বুঝতাম যে না কবিতায় এই বিষয়গুলো বলেছে। তাহলে এই সংহিতা হলো অনেকটা সেই কবিতার টাইপের, মানে বইগুলো অর্থাৎ পদ্যে লেখা। তা সবাই তো এগুলো বুঝতে পারতো না, তাহলে কি করতো, তাদের জন্য রচিত হয়েছিল তোমার ব্রাহ্মণ, অর্থাৎ বেদের এই যে পাঠগুলো অর্থাৎ গদ্যে লেখা, সেগুলোকে বলা হতো তোমার ব্রাহ্মণা। এই সংহিতা পদ্যে লেখা আর ব্রাহ্মণা তোমার গদ্যে লেখা, বুঝলে। আর আরণ্যক ছিল অর্থাৎ যারা যাগযজ্ঞে বিশ্বাস করতো না, কারণ পরবর্তী বৈদিক যুগে তোমার প্রচুর যাগযজ্ঞ আর কি তোমার তৈরি হয়েছিল, বুঝলে। তারা অর্থাৎ বনবাসী যারা, তারা কিভাবে তাদের ধর্মাচার পালন করবে সেটা আরণ্যকে লেখা ছিল। আর উপনিষদটা কি, উপনিষদ হলো বেদের অন্ত, অর্থাৎ উপনিষদের আর এক নাম হলো বেদান্ত। বেদাঙ্গ কিন্তু আলাদা, বেদান্ত আলাদা। বেদাঙ্গ হলো তোমার বেদ কি করে পাঠ করতে, এইসব নীতিটিতি আছে। তাই উপনিষদ শব্দের অর্থ হলো তোমার কারোর কাছে বা কারোর সমীপে বসে, অর্থাৎ কারোর নৈকট্যে বসে কোনো কিছু উপদেশ শোনা, সেটাকে বলে উপনিষদ। তাহলে বেদের তোমরা চারটে ভাগ দেখলে। এইবার কথা হলো এই সব থেকে প্রাচীন বেদ কেন বলা হচ্ছে। দেখো এই যে তোমাদের টাইম পিরিয়ডটা দেখালাম না, যে আদি বৈদিক যুগের সময়কাল 1500 থেকে 1000 বিসি, আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল তোমার 1000 থেকে 600 বা 500 বিসি। তো এই যে চারটি বেদের মধ্যে একমাত্র ঋগ্বেদ তোমার হচ্ছে এই আদি বৈদিক যুগে রচিত, বুঝলে। আর পরবর্তী বৈদিক যুগে তোমার সাম, যর্জু এবং অথর্ব, বাকি চারটে বেদ রচিত, বুঝতে পেরেছো। অথর্ব, এই চারটি বেদ তোমার পরবর্তী বৈদিক যুগে রচিত। তা তোমার হচ্ছে বেদ, বেদ এসেছে বিদ থেকে, অর্থাৎ বিদ মানে জ্ঞান, বুঝতে পেরেছ। এবং বেদের অপর নাম শ্রুতি। কেন শ্রুতি, প্রাচীনকালে মনে করা হয় ঋষিরা বংশ পরম্পরা ভগবানের মুখনিসৃত বাণী তারা এইভাবে শুনে শুনে মনে রাখতো। ধরো আমার বাবা ছিল ঋষি, আমার বাবা কোনো একটা কিছু শুনে শুনে মনে রেখেছেন, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমি আমার ছেলেকে বলেছি, আমার ছেলে তার ছেলেকে বলেছে, তার ছেলে তার ছেলেকে বলেছে, তার ছেলে তার ছেলেকে বলেছে, তার ছেলে তার ছেলেকে বলেছে। ঠিক এইভাবে বেদ মনে রাখা হতো। সেজন্য বেদের অপর নাম কি তোমার শ্রুতি। বেদের অপর নাম হলো তোমার শ্রুতি, বুঝলে, মনে রাখবে, কারণ এটা তোমার শুনে শুনে মনে রাখা হয়, তার জন্য বেদের অপর নাম তোমার কি শ্রুতি, বুঝলে। আশা করি এই অবধি সবার কাছে ক্লিয়ার। চলো আমরা একটু পরেরটা দেখি। ঋগ্বেদের স্তোত্রগুলি ড্যাশ নামে পরিচিত, বলো উত্তর দাও। ঋগ্বেদের স্তোত্রগুলি ড্যাশ নামে পরিচিত, বলো উত্তর দাও। সুক্ত, অধ্যায়, সূত্র, জামি। ঋগ্বেদের স্তোত্রগুলি কি নামে পরিচিত। দেখো ঋগ্বেদ 5টি ভাগে বিভক্ত ছিল, কিন্তু ঋগ্বেদের একমাত্র সাকল শাখায় আরই আমরা অস্তিত্ব পেয়েছি। যদি কোশ্চেন খুব আসে, তাহলে কঠিন আসে, তাহলে কি বলবে তোমার ঋগ্বেদের একমাত্র তোমার সাকল, এই শাখাটারই অস্তিত্ব পাওয়া গেছে, বুঝতে পারছো, এই শাখাটারই অস্তিত্ব পাওয়া গেছে, আর বাদ বাকি গুলো পাওয়া যায়নি, বুঝলে, পাওয়া যায়নি। ঋগ্বেদে তোমার 1028টি মন্ত্র আছে, এবং ঋগ্বেদ তোমার হচ্ছে কি 10টি মণ্ডলে বিভক্ত, 10টি মণ্ডলে বিভক্ত। এবং ঋগ্বেদের সব থেকে পবিত্র মন্ত্র হলো তোমার গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র সব থেকে পবিত্র মন্ত্র, এবং গায়ত্রী মন্ত্র কে রচনা করেন, ঋষি বিশ্বামিত্র। এই ঋষি বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র তোমরা অনেকেই জানো, তা আমি বলে দিচ্ছি, ওং ভূর্ভুবস্সঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ, এইটা হলো গায়ত্রী মন্ত্র। এবং গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে রচিত, স্বর্গের অধিষ্ঠিত দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে তোমার গায়ত্রী মন্ত্র রচিত হয়। তাহলে চলো ঋগ্বেদের মন্ত্রগুলিকে বলা হয় তোমার সুক্ত, বুঝতে পেরেছ, ঋগ্বেদের মন্ত্রগুলিকে বলা হয় তোমার সুক্ত। চলো আবারও বলছি, নোটসের জন্য কি করবে, এই যে ফোন নম্বরটা দেওয়া আছে এখানে, যে টেলিগ্রামে, এই টেলিগ্রাম বলছি এখানে, এই নম্বরটা জাস্ট হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ কিন্তু তুমি ওখানেই পেয়ে যাবে। চলো, কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়, গঙ্গা, সিন্ধু, সাবরমতী, ঝিলাম। দেখো এগুলো কিন্তু সবই
তোমার কি এসএসসি জিডিতে এসছে, বুঝলে? আমি কিন্তু জিডির কোশ্চেনই 13 সালের করাচ্ছি, এখানে 23 সালের করাচ্ছি। তো চলো কোশ্চেনটা দেখে নিই, উত্তর দাও। কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? বলো, উত্তর দাও। আজকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, আজকে আমি প্রায় 44টা কোশ্চেন নিয়ে এসেছি। উত্তর হবে তোমার গঙ্গা, একবারই। আচ্ছা, উত্তর হবে তোমার গঙ্গা, বুঝলে? চলো, 4টি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হলো ড্যাশ, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ। অথর্ব, যর্জু, ঋক, সাম। বলো, উত্তর দাও। উত্তর হবে তোমার সাম। সামবেদ এসছে তোমার সামন থেকে। সামন মানে কি? যেখানে তোমার গান টান অর্থাৎ ইয়ে করা হয়, সেটাকে বলা হয় কি তোমার সামন। অর্থাৎ সামন থেকে এসেছে তোমার কি সাম, বুঝতে পেরেছো? সামন থেকে এসেছে তোমার সাম। আর এই সাম মানে কি? সাম গান, অর্থাৎ যে মানে তোমার হচ্ছে যে গানের মাধ্যমে তোমার ভগবানের মানে গান গেয়ে তোমার ভগবানের যদি আরাধনা করা হয়, সেটাকে বলা হয় কি তোমার সামগান, বুঝতে পেরেছো? সামগান। চলো, আর অথর্ববেদটা কি? দেখো, অথর্ববেদ অর্থাৎ সর্বলাস্ট যে বেদটা, সেইটা অনেক পরে অথর্ববেদ তোমার বেদের মর্যাদা পায়। অথর্ব এবং আঙ্গিরাস নামে দুজন ঋষি অথর্ববেদ লেখে, এবং অথর্ববেদকে তুমি তোমার অনার্যদের বেদও বলা হয়। অথর্ববেদকে কি বলা হয় তোমার? অনার্যদের বেদও বলা হয়, বুঝলে? অনার্যদের বেদও কিন্তু বলা হয়, দের বেদও বলা হয়, বুঝতে পেরেছো? আর ঋগ্বেদ সম্পর্কে জানো, বুঝতে পেরেছো? চলো, আমরা আবার একটু পরে আবার ডিটেলস পড়বো। কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? কোন লিপিটা মানে এর মধ্যে কোনটি বৈদিক সাহিত্যের অংশ নয়? বলো, এর মধ্যে কোনটি তোমার বৈদিক সাহিত্যের অংশ নয়? বলো। উপনিষদ, আরণ্যক, পিটক, ব্রাহ্মণা। বলো 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 বলো, এর মধ্যে কোনটা তোমার হচ্ছে বেদের অংশ নয়? বলো 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 বলো। আচ্ছা, উত্তর হবে তোমার পিটক, বুঝতে পেরেছো? কারণ এই যে 4টি কিন্তু বেদের অংশ, উপনিষদ বেদের শেষ, অরণ্যক বললাম, আর ব্রাহ্মণ মানে বেদের যেখানে ব্যাখ্যা আছে, আর পিটক, পিটক হলো কিন্তু বৈদিক সাহিত্যের অংশ নয়। উপনিষদ কথাটির অর্থ, উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটি কি? উপনিষদ উপা কি? নৈকট্য, সম্পূর্ণতা, গোপনীয়তা, সুখ। উপনিষদ কথাটির মধ্যে উপা শব্দটি কি? উপনিষদ কথাটির মধ্যে উপা শব্দটি কি? বলো। আমি তোমাদের কি বলেছিলাম? উপনিষদ মানে কি? কি? কারণ নিকটে বসেছে না, নৈকট্য, অর্থাৎ উপনিষদ, নিষদ মানে কাছে, অর্থাৎ নৈকট্য। উপা শব্দের অর্থ হলো তোমার নৈকট্য। গ্রুপ ডি 2022-এর কোশ্চেন, ঠিক আছে? এখন কিন্তু এই টাইপের কোশ্চেন আসছে, বুঝতে পেরেছো? ঋগ্বেদের 10টি খণ্ডে, বলেছিলাম ঋগ্বেদের 10টি খণ্ড, 1028টি মন্ত্র আছে। এক একটি খণ্ডকে কি বলা হয়? মণ্ডল, পড়াপাঠ, অনুদত্ত, সুকত। বলো, কি বলা হয়? বলো বলো বলো, কি বলা হয়? উত্তর হবে তোমার মণ্ডল। ঋগ্বেদ তোমার দেখবে বলবে 10টি মণ্ডলে তোমার বিভক্ত, বুঝলে? ঋগ্বেদ তোমার 10টি মণ্ডলে বিভক্ত। কোন ধরনের মেগালিথ সমাধি বা শিশুদের পাথরের টুকরোগুলিকে সমাধির চারপাশে বৃত্ত করে সাজানো হতো? শিলাস্তূপ, এটা না মনে হচ্ছে আলাদা কোশ্চেন ঢুকে গেছে গো, এটা বাদ দাও, এটা আলাদা কোশ্চেন ঢুকে গেছে। প্রাচীনতম বেদ কোনটি? একটু আগেই কিন্তু পড়লাম, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। উত্তর হবে ঋগ্বেদ, কারণ ঋগ্বেদই কিন্তু তোমার আদি বৈদিক যুগে রচিত। আমি অথর্ববেদ সম্পর্কে বলেছি, সামবেদও বলেছি। আর যজুর্বেদ কি? যজুর্বেদ যেখানে তোমার যাগ যজ্ঞের মন্ত্র পাওয়া যায়, যাগ যজ্ঞের মন্ত্র পাওয়া যায়, এবং এর আংশিক গদ্যে, এই যজুর্বেদ কি তোমার আংশিক গদ্যে এবং আংশিক কি তোমার আংশিক পদ্যে রচিত, বুঝলে? আংশিক গদ্যে রচিত এবং আংশিক পদ্যে রচিত, বুঝতে পেরেছ? চলো, ধর্মসূত্র ড্যাশ বিষয়ে বর্ণনা দেই।
সাম্রাজ্য দখলের কৌশল শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ম, শ্লোক পাঠের কৌশল শাসকদের জন্য আইন। ধর্মসূত্র কি তোমার হচ্ছে বর্ণনা দিই, বলো। উত্তর হবে তোমার শাসকদের জন্য আইন। বুঝতে পেরেছো? ধর্মসূত্র, পুরুষ সূত্র, এরকম বিভিন্ন পুরুষ সূত্রে সূত্রে তোমার হচ্ছে কি ওই জাতিভেদ প্রথা, বর্ণা সিস্টেম সম্পর্কে পাওয়া যায়। তাহলে চলো তোমাদের বর্ণা সিস্টেম সম্পর্কে বলি। দেখো, বর্ণ সিস্টেম প্রথমে কিন্তু গায়ের রং অর্থাৎ স্কিন কালার হিসেবে বর্ণ সিস্টেমকে ভাগ করা হতো। অর্থাৎ যারা ধরো ফর্সা, টিকলো না, কার্যরা তো বেসিক্যালি ইউরোপ ওই দিক থেকে এসেছিল, এদেরকে বলা আর্য। আর যারা যারা ভারতীয় আসলে এরা কিন্তু ছিল কালো কালো টাইপের, এই জন্য এদেরকে বলা হতো তোমার অনার্য। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটা বংশ পরম্পরা হয়েছে। কীভাবে? দেখো, আগে এই যে ব্রাহ্মণ আর তোমার বৈশ্য, এই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা কিন্তু আগে তো তোমার কর্মের ভিত্তিতে। ধরো আমি বেদ পাঠ করি, তখন পড়ালেখা বলতে সবই বেদ। তা আমি বেদ পাঠ করি, আমি পড়ালেখা করি, আমি ব্রাহ্মণ, আমার বাবা যুদ্ধ করে, আমার বাবা ক্ষত্রিয়, আমার মা ব্যবসা করে, আমার মা বৈশ্য, এই টাইপের হতো। বুঝতে পেরেছো? অর্থাৎ যে যা কর্ম করবে সেই হিসেবে তার বর্ণ ইয়ে হবে। অর্থাৎ এই যে তোমার হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তখন শূদ্র ছিল না সেই হিসেবে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটা হয়ে যায় কি মানে তোমার বংশ পরম্পরা। অর্থাৎ আমার বাবা তোমার হচ্ছে কি করেছে, ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, আমার আমার পাশের পাড়ার উনিও ক্ষত্রিয়, ওনার ছেলেও ক্ষত্রিয়, এই টাইপের। কিন্তু তারপরে কি হয়, এই তিন জাতিকে সেবা করার জন্য তোমার শূদ্রদের জন্ম হয়। বুঝতে পেরেছো? এই তিন জাতিকে সেবা করার জন্য শূদ্রের জন্ম হয়। মানে শূদ্রের একটা জন্ম বলতে ভুল বললাম আমি একটু, মানে শূদ্রের ওই ওই মানে কনসেপ্টটা ইয়ে হয়। কিন্তু মানে বর্ণ সিস্টেম কিন্তু বলতে তোমার যেটা জাস্ট জন্মের ভিত্তিতে তৈরি হতো, ওই সরি কর্মের ভিত্তিতে তৈরি হতো, জাস্ট জন্মের ভিত্তিতে ছিল না, কিন্তু এটা পরবর্তী বৈদিক যুগে এটা হয়। সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? এবার আবার এসছে যজুর্বেদ। এই কোশ্চেনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, বুঝলে? সব থেকে প্রাচীনতম বেদ হলো তোমার যজুর্বেদ। চলো, জরাথুস্ট একজন জরাথুস্ট একজন একজন ড্যাশ প্রবক্তা ছিলেন, ভারতীয়, চাইনিজ, ব্রিটিশ, ইরানীয়। বলো কে ছিলেন? উত্তর হবে তোমার ইরানীয়। কারণ এই যে ইরানীয় অর্থাৎ পারস্যের যে ওদের যে ধর্মগ্রন্থ তোমার জেন্দা অবস্থা, এই জেন্দা অবস্থার সাথে আমাদের ঋগ্বেদের অনেক উল্লেখ পাওয়া গেছে, সেইগুলোরই ব্যাখ্যা ব্যাখ্যা ট্যাখ্যা করেছিল, বুঝলে? এইটা মেগালিথ নির্মাণের অনুশীলন প্রায় 1.5 বছর আগে শুরু হয়েছিল। মেগালিথ মানে সমাধি টমাধি, ওইটা সেটা হলো 3000 বছর। অর্থাৎ 3000 অর্থাৎ তোমার হচ্ছে নিওলিথিকের যখন শেষ হচ্ছে, অর্থাৎ হরপ্পা আগমন হচ্ছে, অর্থাৎ মানুষ তখন ধাতুর ব্যবহার শিখে গেছে সেই সময়টা। অর্থাৎ এর আগে কিন্তু মানুষ তোমার কবর টবর দিত না, বুঝলে? কিন্তু এই 3000 BC থেকেই প্রায় তোমার হচ্ছে কি কবরের কনসেপ্ট চলে আসে। প্রাচীন ভারতের ধর্মসূত্র ধর্মশাস্ত্র অনুসারে কোনো বর্ণের মানুষ বিচার ও বিভাগ সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে বিশেষ দায়িত্ব পালন করত? বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ। অর্থাৎ যারা ধরো কি বলো বিচার, যুদ্ধ টুদ্ধ এইসব করতো, বুঝলে? ক্ষত্রিয়, তাহলে কি ক্ষত্রিয়। ব্রাহ্মণরা কি বেদ পাঠ করতো, পূজা আচ্ছা এইসব করতো। বৈশ্যরা কি ব্যবসা করতো, আর শূদ্ররা কি তিন জাতির সেবা করতো, বুঝলে? চলো, সংস্কৃত পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি ড্যাশের উপর রচিত? চিকিৎসাবিদ্যা, আইন, অর্থনীতি, ব্যাকরণ। অষ্টাধ্যায়ী কিসের উপর রচিত এটা? উত্তর হবে তোমার ব্যাকরণ, বুঝলে? অষ্টাধ্যায়ী মনে রাখবে। অষ্টাধ্যায়ী কার রচিত, মানে কার রচনা? সেটা হলো পাণিনির, মনে রাখবে কিন্তু আসে। অথর্ববেদ কতগুলি খণ্ড আছে? অথর্ববেদের কতগুলি খণ্ড আছে? অথর্ববেদের কতগুলো খণ্ড আছে? 20, 15, 10, 5। অথর্ববেদের কতগুলো খণ্ড আছে? অথর্ববেদের কতগুলো খণ্ড আছে? 20, 5, 20, 15, 10, 5। বলো, উত্তর দাও। উত্তর হবে তোমার 16, 16 এ, অর্থাৎ 20টি খণ্ড আছে অথর্ববেদ। এবং অথর্ববেদ কিন্তু অনেক পরে বেদের মর্যাদা পায়, এটা মনে রাখবে। এবং তোমার আর বাদ বাকি যে বেদগুলো ঋক, সাম, যজু, এগুলো কিন্তু আগে, আর ঋগ্বেদ তো আদি বৈদিক যুগ থেকেই আছে। এটা গেল। এইবার বিষয়টা হলো, আমরা তোমার হচ্ছে মহাভারত নাম সবাই জানি, কিন্তু মহাভারত যখন রচিত হয় মহাভারতের নাম কিন্তু মহাভারত ছিল না। মহাভারতের নাম ছিল তোমার কি, তোমার জয় সংহিতা, মনে রাখবে। জয় সংহিতা। এই জয় সংহিতা এবং মহাভারতকেও কিন্তু তোমার পঞ্চম বেদ বলা হয়। চতুর্বেদ তো ঋক, সাম, যজু, অথর্ব, কিন্তু মহাভারতকেও কিন্তু তোমার প ইংচয় প ইংচয় পঞ্চবেদ বলা হয়, বুঝলে? ঋগ্বেদকে পঞ্চবেদ বলা হয়, এই মহাভারতকে। এইটা গেল। আর হচ্ছে মহাভারত, রামায়ণ কিন্তু মহাভারতের থেকে বেশি পুরনো,
না না সরি, রামায়ণ বেশি পুরনো, আর মহাভারত, হ্যাঁ এটা মহাভারত রামায়ণের পরে রচিত হয়েছে, বুঝতে পেরেছো? রামায়ণের, এটা মনে রাখবে, রামায়ণের পরে কিন্তু মহাভারত রচিত হয়েছে, মনে রাখবে এটা। আসে, ভারতীয় রাষ্ট্রীয় প্রতীকে দেবনগরী হরপে সত্যভাবে জয়ত কথাটি কোথায় দেখা যায় এবং এটি কোন উপনিষদ থেকে গৃহীত? মুন্ডাক উপনিষদ, মন্ত্রিকা উপনিষদ, কথা সাহিত্য, আধ্যাত্ম উপনিষদ। 17 কি হবে? 17 হবে মুন্ডক উপনিষদ। দেখো, মোট তোমার 113টি উপনিষদের সন্ধান পাওয়া যায়, তার মধ্যে তোমার 12টি উপনিষদ উল্লেখযোগ্য, এবং এর মধ্যে সব থেকে বড় উপনিষদ হলো তোমার মুন্ডক উপনিষদ, বুঝতে পেরেছো? এবং এই মুন্ডক উপনিষদে কি তোমার সত্যমেব জয়ত এই কথাটির কিন্তু তোমার উল্লেখ পাওয়া যায়। চলো, প্রাচীন সংস্কৃত গ্রন্থ অষ্টাধ্যায়ী এর রচয়িতাকে দেখলে তো, এর আগে এরকমটা দেখিয়েছিলাম কিন্তু, তাহলে কি আমাদের সবই কিন্তু এই টাইপের আসে। দেখো, এটা আর বিএনডিপিসির কোশ্চেন, উত্তর হবে তোমার তোমার কি পাণিনির অষ্টাধ্যায়ী, বুঝতে পেরেছো? পাণিনির অষ্টাধ্যায়ী। এর আগে একটা কোশ্চেন, পাণিনির অষ্টাধ্যায়ী কি বিষয়ক গ্রন্থ? তাহলে দেখেছি আবার এখানে যে অষ্টাধ্যায়ী কি রচনা করে, আমি বলেছিলাম যে এই অষ্টাধ্যায়ী মানে পাণিনি কি রচনা, মানে অষ্টাধ্যায়ী কি রচনা করেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখলে কোশ্চেন আসলো। চলো, সুসূত্রা সংহিতা নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা? সুশ্রুত সংহিতা ধর্মপুরাণ, চিকিৎসা, জ্যোতিষশাস্ত্র, গণিত। সুশ্রুত সংহিতা তোমার হচ্ছে নিম্নের কোনটি বিষয় নিয়ে রচিত? উত্তর হবে তোমার চিকিৎসা শাস্ত্র নিয়ে সুশ্রুত রচিতা, মানে আলোচনা করে আর কি। চলো, বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? আস্কিনী, আস্কিনী, পুরুষানী, বিতাস্তা, শতদ্র। বলো, বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল? ওটা আস্কিনী। এটা ডাব্লিউবিসিএস মেইনের কোশ্চেন চলে এসছে। বেদের অপর নাম কি? শ্রুতি, স্মৃতি, শ্রুতি, স্মৃতি, সংহিতা, বেদাঙ্গ। বেদের অপর নাম কি? উত্তর হবে শ্রুতি, যেগুলো ঋষিরা তাদের বংশ পরম্পরা শুনে শুনে মনে রাখতেন, সেইটাকে কি বলা আছে? শ্রুতি। ঋগ্বেদের সব থেকে বেশি উল্লেখিত নদী কোনটি? সিন্ধু, শতুদ্র, সরস্বতী, গন্ধিকী। ঋগ্বেদের সব থেকে তোমার সব থেকে বেশি উল্লেখিত নদী হলো তোমার সিন্ধু। চলো, আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্কের, বল্কের হবে যাজ্ঞবল্ক, যাজ্ঞ বন্ধ হয়ে গেছে, যাজ্ঞবল্ক, যাজ্ঞবল্কের সাথে নিম্নলিখিত কোন বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন? গার্গী, মৈত্রেয়ী, কমলা, কালিন্দী। উত্তর হবে তোমার গার্গী। চলো, বেদ শব্দে বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ কি? আমি কিন্তু প্রথমে বলেছিলাম জ্ঞান, শক্তি, সত্য, কর্ম। বলো, বেদ শব্দটা তো বিদ থেকে এসেছে, কিন্তু বিদের তোমার হচ্ছে এর অর্থ কি? বিদের অর্থ কি? কি হবে তোমার? উত্তর হবে তোমার জ্ঞান, অর্থাৎ বলে না বিদ্যান, বিদ্যান কি? যার অনেক জ্ঞান আছে সে বিদ্যান। নিম্নোক্ত কোন ব্যক্তি মত প্রকাশ করেছেন যে আর্যদের আদি বাসস্থান, বাসস্থান হবে বাসস্থান ছিল আর্কটিক, আর্কটিক অঞ্চল? বাল গঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার, দয়ানন্দ সরস্বতী, এসি দাস। কে করেছেন এটা? উত্তর হবে 25-এর তোমার হলো বাল গঙ্গাধর তিলক। চলো, বেদে ঋগ্বেদে, ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ঋগ্বেদের সব থেকে প্রভাবশালী দেবতা কে ছিলেন তোমার? অগ্নি, ইন্দ্র, বরুণ, বিষ্ণু। উত্তর হবে তোমার ইন্দ্র। ইন্দ্র নিয়ে সম্ভবত তোমার 250টি মন্ত্র আছে, অগ্নিকে নিয়ে আছে 200, কারণ ইন্দ্রর পরেই ছিল অগ্নির স্থান, অগ্নি নিয়ে 200, আর বরুণকে নিয়ে সম্ভবত 176টা মন্ত্র আছে, বুঝতে পেরেছো? চলো, দেখো, পরবর্তী বৈদিক যুগে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এনারা গুরুত্বপূর্ণ দেবতা হয়ে ওঠেন, কিন্তু আদি বৈদিক যুগে অর্থাৎ ঋগ বৈদিক যুগে কিন্তু গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন ইন্দ্র, এবং অগ্নিকে ভাবা হতো তোমার দেবতাদের মেসেঞ্জার অর্থাৎ বাহক। অগ্নিতে যে আহুতি দেওয়া হতো, যে হোমযজ্ঞ যেটা করা হতো, মনে করা হতো ধোঁয়ায় ভগবানের কাছে আকাশে চলে যাচ্ছে, এইটা মনে করা হতো, সেজন্য ইন্দ্রর পরেই কিন্তু অগ্নির স্থান ছিল। চলো, বৈদিক সমাজে বেসিক ইউনিট নিজের কোনটি? জন, বিধাত, পরিবার, সংঘ।
জন বিধাতা পরিবার সঙ্গ, 27 হবে তোমার পরিবার, সি। বুঝতে পারছো? কারণ দেখো বৈদিক যুগে তোমার আহ, এই পরিবার ছিল এবং পরিবারতান্ত্রিক পিতৃতান্ত্রিক পরিবার ছিল। এই পরিবারকে বলা হতো তোমার কুল, এবং কুলের যে প্রধান তাকে বলা হতো কি তোমার কুলপা। বুঝতে পেরেছো? চলো, মহাকাব্যের সমকালীন কোন রাজ্যটি প্রাগজ্যোতিষ নামে ভারতে অবস্থান করছে? প্রাগজ্যোতিষ বলো। মহাকাব্যের যুগে যেটা প্রাগজ্যোতিষ নামে এখন ভারতে অবস্থান করছে সেটার নাম কি তোমার? উত্তর হবে তোমার আসাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএসএল এর কোশ্চেন। চলো, পুরুষ সূক্ত শব্দটি কোন বেদের অংশ? পুরুষ সূক্ত যা বলা হয়েছে, যা শোনা হয়েছে, আক্ষরিক অর্থ কি? যা দীর্ঘ কবিতা, লিখিত ব্যাকরণ। পুরুষ সূক্ত স্তটি কোন বেদের অংশ? যজুবেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। বলো, পুরুষ সূক্ত স্তোত্রটি কোন বেদের অংশ? 29 সি, ঋগ্বেদ। এই পুরুষ সূক্তে কিন্তু তোমার জাতিভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়। জাতিভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়, উল্লেখ পাওয়া যায়। বুঝলে? জাতিভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়। শ্রুতি শব্দটির আক্ষরিক অর্থ কি? যা শোনা হয়েছে, যা শোনা যা সরি যা বলা হয়েছে, যা শোনা হয়েছে, একটি দীর্ঘ কবিতা, লিখিত ব্যাকরণ। উত্তর হবে যা শোনা হয়েছে, অর্থাৎ শুনে মনে রাখা হয়েছে এক কথায়। সত্যভামা জয়ত শব্দটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? কথা, প্রসান, কেনা, মুন্ডক। সত্যভামা জয়ত কথাটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? মুন্ডক উপনিষদ। এবং এই মুন্ডক উপনিষদ সব থেকে বড় উপনিষদ। আমার পেনটা বেকানো দাগ পড়ে না রে। মুন্ডক উপনিষদ কি তোমার সব থেকে তোমার বড় উপনিষদ। দাঁড়াও, পেনটাপে দাগ পড়ছে না। আচ্ছা, সব থেকে কি তোমার বড় উপনিষদ। চলো, আচ্ছা, নিম্নের কোনটি বিষ্ণুর পঞ্চম অবতার হিসেবে ধরা হয়? বরাহ, কৃষ্ণ, না বামন, নরসিংহ। বিষ্ণুর 10 অবতার আছে, 10ম অবতারের উল্লেখ পাওয়া যায়। তার এর মধ্যে কোনটা তোমার পঞ্চম অবতার? বলো বলো বলো। 32-এর কি হবে তোমার? বলো। উত্তর হবে তোমার বামন অবতার। এই বামন অবতার হিসাবে মানে নারায়ণ কি করেছিল তোমার? মহারাজা বলিকে তোমার পাতালে স্থাপন করেছিলেন উনি। বুঝলে? চলো, অবেস্তা ও জেন্দা অবেস্তা বইটি কোন ধর্মের অন্তর্গত? অবেস্তা ও জেন্দা অবেস্তা বলো। জরাষ্ট্রবাদ, বৌদ্ধিস্ট, জৈন, ইহুদি। উত্তর দাও, উত্তর দাও। উত্তর হবে তোমার জরাষ্ট্রবাদ। বুঝতে পেরেছো? এবং যে এই জেন্দা অবেস্তা এর সাথে কিন্তু ঋগ্বেদের অনেক উল্লেখ পাওয়া, মানে মিল পাওয়া যায় তোমার। আদি ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সমিতি, সভা, সমিতি, সংগম, উভয়। এ বি উভয় অর্থাৎ। উত্তর হবে তোমার সভা সমিতির উল্লেখ পাওয়া যায় আদি বৈদিক যুগে। এবং এই সভা সমিতি তোমার হচ্ছে বিভিন্ন দেখো ঋগ বৈদিক যুগে তখন রাজা মানে যে সর্বভ্রান্ত এরকম না, রাজা মানে সবার মধ্যে ও একটু দেখাশোনা এই টাইপের। তো পরবর্তী বৈদিক যুগে রাজাকে অভ্রান্ত বলা হতো, অর্থাৎ রাজা কোনো ইয়ে করে না। অর্থাৎ আদি বৈদিক যুগে রাজাকে বিভিন্ন হেল্প করার জন্য সভা সমিতি গড়ে উঠেছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে রাজা ক্ষমতা হয়ে ওঠে এবং রাজার বংশ মানে রাজত্ব তখন বংশ পরম্পরা হয়ে ওঠে। অর্থাৎ আমি ধরো রাজা, আমার পর আমার ছেলে, তার ছেলে, এইভাবে। আদি বৈদিক যুগে ওটা ছিল না, ওদের নিজেদের মধ্যে একজন ওরা রাজা নির্বাচিত করতো, আবার সে না হলে তাকে হাঁটিয়ে দিত, এরকম টাইপের ছিল কিন্তু। বুঝলে? তা ঋগ্বেদের কোন যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? কুরুক্ষেত্র, 10 রাজা, 100 রাজার, দেব অসুর। দেখো ঋগ্বেদ বলেছে, অর্থাৎ আদি বৈদিক। এই আদি বৈদিক যুগের আর এক নাম কিন্তু তোমার ঋগ বৈদিক যুগ। বুঝলে? এই যে আদি বৈদিক যুগ যেটা তোমার 1500 বিসি থেকে 1000 বিসি, এইটার আর এক নাম কি তোমার আদি বৈদিক যুগ। বুঝলে? আদি বৈদিক যুগ। তা এইটা কি পাওয়া যায় তোমার? এটা হলো তোমার 10 রাজার যুদ্ধ পাওয়া যায়। চলো, বৈদিক সভ্যতা ভারতের কোন নদীর তীরে বিকাশিত হয়েছিল? গোদাবরী, সরস্বতী, তাপি, নর্মদা। বৈদিক সাহিত্য উত্তর হবে তোমার সরস্বতী। চলো, সাংখ্য দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন কি? গৌতম, কুমারিলী ভট্ট, পতঞ্জলি, কপিল। ফার্স্ট উত্তর দাও। দেখো এটা তো প্র্যাকটিস, যতটা বেসিক বলা সম্ভব আমি বলছি, বাট পুরোপুরি বলতে গেলে কিন্তু এখানে সম্ভব না। এটা প্র্যাকটিস ব্যাস। আর প্রচুর এমসিকিউ হবে, নাহলে আমি প্রচুর এমসিকিউ সলভ করাতে পারবো না। বুঝলে? প্রচুর এমসিকিউ কিন্তু আমি সলভ করাতে পারবো না। চলো, উত্তর হবে তোমার ডি, কপিল। সাংখ্য দর্শন। বৈদিক ধর্ম অপর কি নামে পরিচিত? বৈদিক ধর্ম বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম। উত্তর হবে তোমার সবাই জানি, এটা হলো তোমার
কি ব্রাহ্মণ্য ধর্ম, হিন্দু ধর্ম দিও না কিন্তু। বৈদিক ধর্ম মানে কি, তখন ধর্ম বলতে সবই তো এক, এবং ব্রাহ্মণ যারা করতো তাদের সেটা ব্রাহ্মণ্য ধর্ম, অর্থাৎ ঋগ্বেদ যারা পাঠ করতো ঋগ্বেদকে কেন্দ্র করে, বুঝতে পেরেছো? হিন্দু অনেক পরে এসেছে, অর্থাৎ সিন্ধুকে হ উচ্চারণ করা হতো, তাই সিন্ধু পাড়ে যারা থাকতো তাদেরকে হিন্দু বলা হতো, বুঝলে? হিন্দু কনসেপ্ট কিন্তু তখন আসেনি, তখন ব্রাহ্মণ্য ধর্ম বলতো, বুঝতে পেরেছো? নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ইন্দো আর্য ভাষা বংশের অন্তর্ভুক্ত? মুন্ডা, পাঞ্জাবি, ডোগরি, সরি, উত্তর হবে তোমার মুন্ডা, বুঝলে? চলো, নিম্নের কোনটি বৈদিক সাহিত্যের উদাহরণ নয়? বেদ, পুরাণ, বেদাঙ্গ, পূর্বা বৈদিক সাহিত্যের উদাহরণ নয় বলেছে, কিন্তু উত্তর হবে তোমার পূর্বা। দেখো, বেদাঙ্গ বৈদিক সাহিত্য না, কিন্তু বেদাঙ্গ বৈদিক সাহিত্যের উপাদান। পুরাণও কিন্তু বৈদিক সাহিত্যের একটা অঙ্গ, বেদও সেটা বৈদিক সাহিত্যের মধ্যে, কিন্তু পূর্বা সেটা নেই, তাহলে পূর্বা হবে এটা। চলো, নিম্নের কোনটি পূর্বে বিতস্তা নামে পরিচিত ছিল? তিস্তা, ঝিলাম, তুঙ্গভদ্রা, ভরত পূজা, কোনটা হবে বলো? উত্তর হবে তোমার ঝিলাম, ঝিলাম বা বিতস্তা, মানে ঝিলামের আগের নাম ছিল বিতস্তা, বুঝতে পেরেছো? ঝিলামের আগের নাম ছিল কি তোমার বিতস্তা। কথোপনিষদ নচিকেতা নামের এক বালক ও দেবতার মতো কথোপকথনের বর্ণনা আছে, দেবতার নাম হলো কি? যমরাজ, শিব, ইন্দ্র, কার্তিকেয়, বলো? উত্তর হবে তোমার যমরাজ। সত্যমজয়ত এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ, আগাম সাহিত্য, বাইবেল, ত্রিপিটক, উত্তর হবে তোমার মুন্ডক উপনিষদ, বুঝতে পেরেছি? মুন্ডক উপনিষদ সব থেকে বড় কিন্তু, এবং মোট 113টি উপনিষদের মধ্যে 12টি উপনিষদ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। চলো, শ্রীমদ্ভগবদ্ গীতা নিম্নের কোন বইটির অংশ? পঞ্চতন্ত্র, হিতোপদেশ, মহাভারত, রামায়ণ, উত্তর হবে তোমার মহাভারত। মহাভারতে দেখো, মহাভারতে যখন অর্জুন যুদ্ধ করে, তোমার এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে উনি বিভিন্ন জ্ঞানের কথা বলেছেন, বিভিন্ন ওনার বিভিন্ন রূপ দেখিয়েছেন, সাংখ্য মানে তোমার জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিভিন্ন রকম শিক্ষা দিয়েছেন। এই ভাগটাকেই, ওইটুকুই হলো তোমার গীতা, বুঝতে পেরেছো? এবং মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন, এবং গীতারও কিন্তু তোমার 18টা অধ্যায় আছে, সরি, মহাভারতে তোমার 18টা অধ্যায় এরকম আছে, বুঝলে? এই মহাভারতের যে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে অর্জুনকে যেসব জ্ঞান টান দিয়েছিল, সেইটাই হলো শ্রীমদ্ভগবদ্ গীতায় উল্লেখ হয়েছে, বুঝতে পেরেছো? চলো, আর এই যে উত্তর দেওয়া আছে, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ক্লাসের আগে ক্লাসের নোট এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই ফোন নম্বরে জাস্ট একটা হাই লোক, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। আর বন্ধুরা, আজকের ক্লাসে অবধি, নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।